সুপ্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা 2025-এর কলেজ পর্যায়ের দ্বিতীয় রাউন্ডের আজকের আয়োজন। আয়োজনের শুরুতেই আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি 24-এর গণ অভ্যুত্থানের বীর শহীদদের, একই সাথে দ্রুত আরোগ্য কামনা করছি আহত বীর যোদ্ধাদের। যে বিষয়টি নিয়ে আজ দুটো দল বিতর্কে অবতীর্ণ হবে তা হচ্ছে উন্নয়নের ভাবনায় স্মার্ট সিটির তুলনায় স্মার্ট ভিলেজ অধিক টেকসই। বিষয়ের পক্ষে বলবে পাবনা ক্যাডেট কলেজ, বিষয়ের বিপক্ষে বলবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের পর্বের বিতার্কিকদের সঙ্গে। পক্ষদল পাবনা ক্যাডেট কলেজের বিতার্কিকরা হলেন ক্যাডেট আদনান, ক্যাডেট কবির ও তাদের দলনেতা ক্যাডেট মুহতাসিম। বিপক্ষ দল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লার বিতার্কিকরা হচ্ছেন ভূমি চক্রবর্তী, নিলয় পাল এবং তাদের দলনেতা সমৃদ্ধ হোর। এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। আজকে বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ সোহরাওয়ার্দী, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। আবু বকর সিদ্দিক প্রিন্স, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ ইয়ামিন হোসেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। সম্মানিত বিচারক বৃন্দ, যে সকল বিষয়ের উপর বিতার্কিকদের মূল্যায়ন করবেন সেগুলো হচ্ছে উপস্থাপনা 15, ভাষার ব্যবহার ও উচ্চারণ 15, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 35 এবং যুক্তির প্রয়োগ ও খণ্ডন 15। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং বিতর্কের শেষে ফলাফল ঘোষণা করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত আছেন ডক্টর আল মামুনুল আনসারি, ডিআইজি, বাংলাদেশ পুলিশ। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠান শুরুর পূর্বে চলুন আমরা জেনে নিই আজকের বিতর্ক অনুষ্ঠানের নিয়মাবলী সম্পর্কে। গঠনমূলক পর্বে প্রত্যেক বিতার্কিক 5 মিনিট সময় পাবেন তার বক্তব্য উপস্থাপনের জন্য। এক্ষেত্রে 4 মিনিটে সতর্ক সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। যুক্তিখণ্ডন পর্বে প্রত্যেক দলের দলপ্রধান 3 মিনিট করে যুক্তিখণ্ডন করার সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটে সতর্ক সংকেত এবং 3 মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। এ পর্যায়ে আমাদের আজকের আয়োজনের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করবার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025 এর দ্বিতীয় পর্যায় আজকের এই অনুষ্ঠানে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের বিতর্কের বিষয় উন্নয়নের ভাবনায় স্মার্ট সিটির তুলনায় স্মার্ট ভিলেজ অধিক টেকসই। আমাদের এখানে দুটো দল আছে, একটি পক্ষ এবং একটি বিপক্ষ দল। পক্ষ দলে আছে পাবনা ক্যাডেট কলেজ এবং বিপক্ষ দলে আছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা। বিতর্কের শুরুতে আমি পক্ষ দলের প্রথম বক্তা ক্যাডেট আদনান, পাবনা ক্যাডেট কলেজ, তাকে তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। কবিগুরুর ভাষায় বলতে চাই, সমগ্র শরীরকে বঞ্চিত করে শুধু মুখে রক্ত জমলেই তাকে স্বাস্থ্য বলা যায় না। ঠিক তেমনি গ্রাম প্রধান বাংলাদেশে, যেখানে প্রায় 80% মানুষ গ্রামে বসবাস করছেন, সে জায়গায় একটি বৃহৎ জনগোষ্ঠী ও অঞ্চলকে বঞ্চিত করে উন্নয়নের ভাবনায় স্মার্ট সিটির নিকট মনোনিবেশ সমগ্র উন্নয়ন প্রক্রিয়াকেই বিপর্যস্ত করে তুলবে, নয় কি বিজ্ঞ প্রতিপক্ষ? মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত বিতার্কিক বন্ধুরা এবং যারা শুনছেন, তাদের সকলকে জানাই আমার নিরন্তর শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় উন্নয়নের ভাবনায় স্মার্ট সিটির তুলনায় স্মার্ট ভিলেজ অধিক টেকসই। বিষয়টির পক্ষে আমার এবং আমার দলের সুদৃঢ় অবস্থান। দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টি যথাযথ সংজ্ঞায়ন এবং স্মার্ট ভিলেজের আবশ্যকতা তুলে ধরব। দ্বিতীয় বক্তা এসে স্মার্ট সিটির তুলনায় স্মার্ট ভিলেজ কিভাবে অধিক টেকসই তা ব্যাখ্যা করে যাবেন এবং তৃতীয় ও সর্বশেষ বক্তা স্মার্ট ভিলেজ রূপান্তর প্রক্রিয়ার সামগ্রিক রূপরেখা প্রদানের মধ্য দিয়ে টেকসই উন্নয়ন ভাবনার চূড়ান্ত চিত্রটি দেখিয়ে যাবেন।
মাননীয় সভাপতি, বক্তব্যের শুরুতেই আমি যে বিষয়টি উল্লেখ করেছিলাম সেটি হলো ভূমি এবং জনসংখ্যার দিক থেকে অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে। এই অধিক সংখ্যক জনসংখ্যাকে স্মার্ট রূপান্তর ব্যতি রেখে উন্নয়ন ঠিক কতটা যুক্তিযুক্ত তা আমার বোধগম্য নয় বিজ্ঞ প্রতিপক্ষ। এ পর্যায়ে আমি আমার উপর অর্পিত দায়িত্ব হিসেবে বিষয়টির পূর্ণাঙ্গ সংজ্ঞায়ন উপস্থাপন করতে চাই। বিষয়টিকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলে আমরা 4টি শব্দ পাই। 1, উন্নয়ন ভাবনা; 2, স্মার্ট সিটি; 3, স্মার্ট ভিলেজ এবং 4, টেকসই। মাননীয় সভাপতি, প্রথমেই উন্নয়ন ভাবনা বলতে আমরা বোঝাচ্ছি এমন একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, বরং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, সম্পদের সুষম বন্টন এবং পরিবেশগত ভারসাম্য সহ একটি সমাজের সামগ্রিক ও গুণগত পরিবর্তনকে অন্তর্ভুক্ত করা। আমরা স্মার্ট সিটি বলতে বোঝাচ্ছি শহরে উন্নত প্রযুক্তি ও সম্পদের সুষম বন্টন, সম্পদের নিশ্চিত ব্যবহার নিশ্চিতকরণ এবং উন্নত নাগরিক পরিষেবা প্রদান ও পরিবেশগত স্থায়িত্ব রক্ষা করা। আর আমরা স্মার্ট ভিলেজ বলতে বোঝাচ্ছি প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে নিজস্ব সম্পদের উপর স্বনির্ভরতা বৃদ্ধিকরণ এবং একটি দুর্নীতিমুক্ত ও পরিবেশ বান্ধব সমাজ সৃষ্টির মধ্য দিয়ে দেশের সামগ্রিক উন্নতি সাধন। সবশেষ টেকসই বলতে আমরা বোঝাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মের চাহিদাকে ক্ষুণ্ণ না করা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করা। মাননীয় সভাপতি, আমি আমার দলীয় অবস্থান পরিষ্কার করতে চাই। আজকের বিতর্কের বিষয় কোনটি অধিক টেকসই, স্মার্ট সিটি নাকি স্মার্ট ভিলেজ? অবশ্যই স্মার্ট ভিলেজ, এবং এটি আমি এবং আমার দল আজকের এই বিতর্কের মঞ্চে প্রমাণ করে যাব। এটি প্রমাণের সুবিধার্থে আমি কয়েকটি নির্ণায়ক দেখে যেতে চাই। 1, অধিক জনসংখ্যা; 2, ভূমির আয়তন প্রাধান্য; 3, উৎপাদনশীলতা; 4, শক্তিশালী সামাজিক কাঠামো; 5, সুবিধা বঞ্চিত ও দারিদ্র্যের শিকার জনগোষ্ঠী; 6, অবকাঠামোগত অপ্রতুলতা; 7, কর্মসংস্থানের অভাব এবং 8, গ্রামের স্বাস্থ্যকর পরিবেশ ও আবহাওয়া। মাননীয় সভাপতি, আমি অধিক জনসংখ্যার বিষয়টি ইতোমধ্যেই আলোচনা করেছি। একটি জনগোষ্ঠীকে উন্নয়ন ভাবনার বাইরে রেখে স্মার্ট চিন্তা পুরোপুরি অবান্তর। ওয়ার্ল্ড ব্যাংক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর একটি তথ্য অনুযায়ী দেশের গ্রামীণ ভূমির প্রায় ৭৯,৩০০ বর্গ কিলোমিটার আবাদি কৃষিজমি, তন্মধ্যে প্রায় 60 থেকে 70% কৃষিজমির অন্তর্ভুক্ত। একটি আবাদযোগ্য কৃষিজমির সূত্র ধরেই নজর ফেরাবো গ্রামীণ উৎপাদনশীলতার দিকে। আমরা জানি গ্রামীণ অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি। এই উৎপাদনশীলতার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ধান, গম, ভুট্টা, সবজি উৎপাদন, গবাদি পশু, হাঁস মুরগি, মাছ চাষ ও দুধ, ডিম প্রভৃতি। কুটির ও ক্ষুদ্র শিল্পের মধ্যে রয়েছে তাঁত, হস্তশিল্প, মৃৎশিল্প, খাদ্যের প্রক্রিয়াজাতকরণ, পাশাপাশি গ্রামীণ পর্যটন ও ইকো ট্যুরিজম। স্মার্ট ভিলেজের এই বিরাট অনুষঙ্গ উৎপাদনশীলতাকে যদি স্মার্ট পদ্ধতিতে রূপান্তর করা যায় তাহলে টেকসই উন্নয়ন কতটা ত্বরান্বিত হবে তা কি একবার ভেবে দেখেছেন বিজ্ঞ প্রতিপক্ষ? মাননীয় সভাপতি, গ্রামীণ জনগোষ্ঠীর আন্তঃসম্পর্ক অত্যন্ত নিবিড়। তাদের আচরণে যান্ত্রিকতা অনুপস্থিত, ফলে পারস্পরিক সৌহার্দ্য এবং সহযোগিতাপূর্ণ আচরণ স্মার্ট ভিলেজের আবশ্যকতাকে পুনর্ব্যক্ত করে। তাদের স্মার্ট আন্তঃযোগাযোগ ব্যবস্থা তাদেরকে করে তুলবে আরও বেশি উৎপাদনমুখী এবং আরও বেশি সক্রিয়। টেকসই উন্নয়নের স্বার্থে স্মার্ট ভিলেজের রূপান্তরের আরও কিছু আবশ্যকতা রয়েছে, যার মধ্যে অন্যতম হলো কর্মসংস্থানের অভাব। বর্তমান সময়ে শিক্ষিত জনগোষ্ঠী তাদের শিক্ষা এবং দক্ষতা অনুযায়ী কর্মসংস্থান পাচ্ছে না, যার ফলে বেকারত্ব তাদের জীবনে বয়ে নিয়ে আসছে নিদারুণ হতাশা এবং অভিশাপ। ফলে টেকসই উন্নয়নের স্বার্থে স্মার্ট ভিলেজই পারে তাদেরকে বৈচিত্র্যপূর্ণ কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে বেকার তরুণদের হতাশা থেকে মুক্তি দিতে। বিজ্ঞ প্রতিপক্ষ, এটি নতুন করে বলার অবকাশ নেই যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ইত্যাদি সকল অবকাঠামোগত ক্ষেত্রেই গ্রামগুলো কিভাবে ভঙ্গুর এবং পশ্চাৎপদ হয়ে আছে। দুর্বল অবকাঠামো একটি রাষ্ট্রের টেকসই উন্নয়নের প্রধান প্রতিবন্ধক। উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়ন স্মার্ট ভিলেজের অত্যাবশ্যক উপাদান। মাননীয় সভাপতি, আল জাজিরার একটি তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের কার্বন নিঃসরণের 70% হয়ে থাকে শহরগুলো থেকে, যেখানে বায়ু দূষণ এবং কোলাহলমুক্ত স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে আমাদের সেই গ্রাম। তাই তো স্মার্ট ভিলেজ একটি বৃহৎ জনগোষ্ঠীকে স্বাস্থ্যকর পরিবেশ প্রদানের মধ্য দিয়ে অধিক উৎপাদনশীলতা নিশ্চিত করবে এবং রাষ্ট্রীয় উন্নয়নে অবদান রাখবে। মাননীয় সভাপতি, সকল তথ্য বিশ্লেষণের মাধ্যমে আমি স্পষ্টভাবে প্রমাণ করতে পেরেছি স্মার্ট ভিলেজ একটি রাষ্ট্রের টেকসই উন্নয়নের জন্য কতটা অপরিহার্য। আমি এক স্বপ্নবাজ তরুণ। আমি স্বপ্নের মোহে আবিষ্ট হয়ে কল্পনা করি স্মার্ট ভিলেজে একদিন আমিও ফিরে যাব, সঙ্গী হব স্মার্ট ভিলেজের স্মার্ট মানুষদের, অংশ হয়ে উঠব স্মার্ট টেকসই উন্নয়নের। আশা করি বিজ্ঞ প্রতিপক্ষ সেদিন আপনাদেরকেও আমি আমার পাশে পাবো। আর এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ আপনাদের সকলকে। আমি এখন বিতর্কের বিপক্ষ দলের প্রথম বক্তা ভূমি চক্রবর্তী, তাকে তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। যে নক্ষত্র নয় আলো, শুধু আশা,
পৃথিবীর কাছাকাছি আসেনি কখনো, মানুষের কাছেও আসেনি সে, কিন্তু আজ আমি সেই দূরের কথা ভাবছি, কাছের সমস্ত কাজ হাতছাড়া করে। আজ প্রতিপক্ষ দলের উন্নয়নের ক্ষেত্রে স্মার্ট ভিলেজ অধিক টেকসই, এই ভাবনা যেন আমার কাছে কবি সুকুমার রায় দূর দেশে থাকা নক্ষত্র হিসেবেই ধরা দিচ্ছে। হ্যাঁ, সেই দূর দেশের নক্ষত্রের কথাই বলছি, যা প্রতিপক্ষে ভেবেই চলেছে উন্নয়নের ধারায় বর্তমান যুগের চাহিদাকে উপেক্ষা করে। যখন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি রাষ্ট্রে সামগ্রিক উন্নয়ন প্রায় সকল উপাদান গ্রামে নয় বরং শহরে বিদ্যমান, তখন আজকে আর বলার অপেক্ষায় রাখে না কেন আমরা বলছি উন্নয়নের ভাবনায় স্মার্ট সিটি অধিক টেকসই। ধন্যবাদ মাননীয় সভাপতি। বিতর্ক চলছে এবং আজকে বিতর্কের বিষয় হিসেবে নির্ধারিত হয়েছে উন্নয়নের ভাবনায় স্মার্ট সিটির তুলনায় স্মার্ট ভিলেজ অধিক টেকসই। বিপক্ষে অবস্থান করছি। আজকে বিতর্কটিকে সঠিকভাবে অনুধাবনের জন্য যে সকল প্রবঞ্চগুলো সংজ্ঞায়নের দাবি রাখে উন্নয়নের ভাবনা, স্মার্ট ভিলেজ, স্মার্ট সিটি এবং টেকসই। উন্নয়নের ভাবনা বলতে আমরা বুঝাচ্ছি একটি সুসংহত চিন্তাধারা যেখানে আপনার বর্তমানে এবং ভবিষ্যতের সকল সমস্যার সমাধানে নিশ্চয়তা থাকবে। স্মার্ট সিটি হলো এমন একটি শহুরে এলাকা যা প্রযুক্তির সাহায্যে জীবনযাত্রার মান, কর্মসংস্থান তৈরি, শহুরে কার্যকারিতা এবং স্থায়িত্বতা উন্নত করে। স্মার্ট ভিলেজ হলো এমন একটি গ্রামীণ এলাকা যা প্রযুক্তির সাহায্যে গ্রামীণ জীবনযাত্রার মান উন্নত করে। টেকসই হলো এমন একটি ব্যবস্থা যা দীর্ঘমেয়াদী অতিরিক্ত চাপ সৃষ্টি না করে বরং ধারাবাহিকভাবে কার্যকর থাকে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আজকে আমার দলীয় অবস্থানকে সুস্পষ্ট করার জন্য তিনটি ক্ষেত্র উপস্থাপন করছি: অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও মাথাপিছু আয়, মানব উন্নয়ন সূচক ও টেকসই উন্নয়ন। আজকে অতীত, ইতিহাস এবং বর্তমানের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতের দূরদর্শিতা বিশ্লেষণের মাধ্যমে আমি আমার ক্ষেত্র তথা অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতকরণের মাধ্যমে দেখিয়ে দিয়ে যাবই যে কেন আমরা উন্নয়নের ভাবনায় স্মার্ট ভিলেজের তুলনায় স্মার্ট সিটিকে অধিক টেকসই বলছি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন উন্নয়নের একটি প্রধান চালিকা শক্তি হচ্ছে একটি রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়ন। ইতিহাস সাক্ষী অতীত থেকে শহরগুলো ছিল উৎপাদন ও বাণিজ্য কেন্দ্রিক, আর এই উৎপাদন ছিল তা উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কিন্তু আমাদের এই শহরগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মাননীয় সভাপতি, আবার লক্ষ্য করুন বর্তমানে শহরগুলোতে কিন্তু ইতিমধ্যে বৃহৎ জনসংখ্যা, একটি দক্ষ জনশক্তি রয়েছে, আধুনিক অবকাঠামো, শিল্প কারখানা এবং কার্যকর বাণিজ্যিক নেটওয়ার্ক ঘনত্ব রয়েছে। অর্থাৎ আমাদেরকে নতুন করে কোনো ভিত্তি তৈরি করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের পরিসংখ্যানের মতে গত বছর বাংলাদেশে বেকারের সংখ্যা ছিল 25 থেকে 27 লক্ষ, ছদ্ম বেকারের সংখ্যা ছিল প্রায় 66 লক্ষ। প্রতি বছর যত তরুণ কর্মবাজারে প্রবেশ করছে প্রায় ততটাই কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। সমাজে প্রায় 39% তরুণ কর্মসংস্থানের বাইরে থেকে যাচ্ছে। তার কারণে এই কারণে একই সঙ্গে রাজধানী কেন্দ্রিক অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। মারামারি, পিটাপিটি, মেধা রপ্তানি তো ঘটছে আমার এই শহরে। অর্থাৎ মাননীয় সভাপতি, আমরা কোনো কিছুই কিন্তু আমরা আদর্শ পর্যায় থেকে সৃষ্টি করতে পারছি না বা চালু করতে পারছি না। এই মুহূর্তে প্রতিপক্ষের রূপরেখা যেন একটি কল্পবিলাসী ছাড়া আর কিছুই নয়। সুতরাং প্রথমে সমাজের নৈরাজ্যতার সমাধান না করে সমাধান করতে হবে, তারপরে ভবিষ্যতের কথা ভাবতে হবে। যেই শহরগুলো কেন্দ্র করে রাষ্ট্র ব্যবস্থার উপর গড়ে উঠেছে সেই শহরের সমস্যাগুলো সমাধানে প্রথমে না ভেবে যদি আমরা ভাবতেই শুরু করি আমরা একটি স্মার্ট ভিলেজ তৈরি করবো এবং সেই স্মার্ট ভিলেজের মাধ্যমে আমরা কর্মসংস্থানের বন্যা বয়ে দেবো, বাতাবি লেবুর বাম্পার ফলন নিশ্চিত করবো প্রযুক্তির মাধ্যমে, তাহলে এটি উলবনে মুক্ত ছড়ানো ছাড়া আর কিছুই না। মাননীয় সভাপতি, এবার প্রতিপক্ষ আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, শহরে বিদ্যমান এই সমস্যাগুলোর সমাধান তথা স্মার্ট সিটি বাস্তবায়নের পূর্বে আপনি কিভাবে স্মার্ট গ্রাম করে তুলবেন এবং উন্নয়নের ক্রমধারা শহরের এইসব অপ্রীতিকর ঘটনাগুলোকে বিবেচনায় না এনে অব্যাহত রাখবেন। আশা করছি প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা তার সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে যাবেন। এবার আসা যাক ভবিষ্যতের কথায়। উন্নয়নের লক্ষ্যে আমরা প্রথমে স্মার্ট সিটি বাস্তবায়ন করব, তারপর বিদ্যমান সমস্যাগুলোকে দূর করব, তারপর শহরকে পরিবেশ এবং মানব বান্ধব করে তুলব, তারপর সারা দেশের উন্নতি কোনায় কানায় আপনি ঘটতে থাকবে। মাননীয় সভাপতি, বাস্তবতাগুলো এখন ভুলে গেলে চলবে না। আমাদের কিন্তু সম্পদ সীমিত, চাহিদা অনেক। প্রতিপক্ষ বলে গেলেন তিনি নাকি স্মার্ট ভিলেজকে অধিক টেকসই বলে গেলেন, কিন্তু বাস্তবতা কি দেখা মাননীয় সভাপতি? গ্রামে যদি আপনি উন্নত প্রযুক্তি স্থাপন করেন তাহলে প্রথমে আপনার জনশক্তিকে দক্ষ করতে হবে, আর সেই দক্ষ জনশক্তি করার জন্য আপনাকে শ্রম, অর্থ এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের প্রয়োজন। এখন প্রশ্ন আসে, গ্রামীণ জনশক্তিকে আমরা দক্ষ বলছি না কেন? কারণ শহরগুলিতে প্রতিনিয়ত রাষ্ট্রীয়, অর্থনৈতিক এবং সামাজিক উত্থান পতনের সম্মুখীন হতে হচ্ছে, ফলে তাদের মধ্যে নতুন অভিজ্ঞতার জন্ম নেয়, আর যা আমার গ্রামীণ জীবনের বৈশিষ্ট্যতেই নেই, বরং গ্রামীণ দক্ষ যারা রয়েছে তারাও শহরমুখী হচ্ছে। এই কারণে বলছে আপনারা যদি অধিক টেকসই চান তাহলে উন্নয়নের প্রক্রিয়া ঠিক সেখান থেকে শুরু করতে হবে যেখানে দক্ষতার পরিমাণ বেশি। লক্ষ্য করুন প্রতিপক্ষ, দিন শেষে প্রশ্ন কিন্তু আবারও রয়ে যায়, অধিক টেকসই কোনটি? যেখানে অল্প ব্যয়ে আপনি উন্নয়ন নিশ্চিত করবেন সেটি, নাকি যেখানে অধিক ব্যয় করে উন্নয়ন হবে কি হবে না সেখানে অনিশ্চয়তায় পড়তে হচ্ছে? প্রতিপক্ষ সুস্পষ্টভাবে তার ব্যাখ্যাটি দিয়ে যাবেন।
মাননীয় সভাপতি, এবার লক্ষ্য করুন, স্মার্ট সিটি তৈরির মাধ্যমে আমরা প্রথমত কর্মসংস্থান তৈরি এবং আয় বৃদ্ধি ইত্যাদি সমস্যার সমাধান করতে পারছি। তাছাড়া ভবিষ্যতের জন্য স্মার্ট সিটির জন্য আমরা উন্নয়নের গ্রামে পৌঁছাতে পারছি। আর যার কারণে বলছি স্মার্ট সিটি অধিক টেকসই উন্নয়নের ভাবনায়। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন পাবনা ক্যাডেট কলেজের ক্যাডেট কবির। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিজ্ঞ প্রতিপক্ষের প্রথম বক্তা বারবার একই সুরে বলে গেলেন স্মার্ট সিটি হলো অর্থনীতির কেন্দ্রবিন্দু। হ্যাঁ বিজ্ঞ প্রতিপক্ষ, অর্থনীতির কেন্দ্রীকরণই মূল সমস্যা, কেননা এতে বৈষম্য বৃদ্ধি পায় এবং সমগ্র দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। যেখানে টেকসই উন্নয়ন ভাবনায় বিকেন্দ্রীভূত অর্থায়নের মাধ্যমে আমরা সম্পদের সুষম বন্টনে ব্যস্ত, সেখানে যদি আপনি কেন্দ্রীভূত অর্থনীতিকে টেকসই উন্নয়ন বলে থাকেন তবে আপনাকে বলতেই হয় পথিক তুমি পথ হারাইয়াছ। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিতার্কিক বন্ধুরা এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। বিতর্ক চলছে, আজকের বিষয় উন্নয়ন ভাবনায় স্মার্ট সিটির তুলনায় স্মার্ট ভিলেজ অধিক টেকসই। পক্ষে বলছি, আমার পূর্ববর্তী বক্তা স্মার্ট ভিলেজের আবশ্যকতা নিয়ে আলোচনা করেছেন। এ পর্যায়ে আমি আমার উপর অর্পিত দায়িত্বের অংশ হিসেবে স্মার্ট ভিলেজ স্মার্ট সিটির তুলনায় ঠিক কতটা টেকসই এবং লাভজনক তা কয়েকটি গুরুত্ব প্যারামিটার আলোকে বিশ্লেষণ করতে চাই। প্রথমত, শহরমুখী প্রবণতা হ্রাস; দ্বিতীয়ত, সবুজ অর্থনীতির বিকাশ; তৃতীয়ত, অবকাঠামোগত বৈষম্য হ্রাস; চতুর্থত, শিক্ষা ও স্বাস্থ্যের সুযোগ সৃষ্টি; এবং পরিশেষে নাগরিক পরিষেবা সহজীকরণ। প্রথমে যে বিষয়টি আসে সেটি হচ্ছে শহরমুখী প্রবণতা। মাননীয় সভাপতি, আমাদের অধিকাংশ মানুষই গ্রামে বসবাস করেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি তথ্য অনুযায়ী শতকরা 44% মানুষ এখনও দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন। কর্মসংস্থানের অভাব তাদের অলিক স্বপ্নে বিভোর করে আহ্বান জানায় শহরের চাকচিক্যময় গোলক ধাঁধার গলিতে। জীবন জীবিকার চূড়ান্ত তাড়নায় তারা নিত্য ছুটে চলেছেন শহরের পানে, কিন্তু সেই চাকচিক্যময় বর্ণিল শহর তাদের কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারে না, বরং ঠেলে দেয় রিক্সা চালানো, মুটে মজুরি কিংবা অন্যের বাড়িতে কাজ করার মতো নির্মম বাস্তবতায়। মাননীয় সভাপতি, দৈনিক ইনকিলাবের একটি তথ্য মতে শুধুমাত্র ঢাকা শহরে প্রায় 12 লক্ষ মানুষ রিক্সা চালানোর কাজে নিয়োজিত আছেন। এতে করে কিন্তু শহরের ঘনত্ব আর ভারী কিটাই বেড়ে চলেছে বিজ্ঞ প্রতিপক্ষ। কিন্তু স্মার্ট সিটি বাস্তবায়িত হলে গ্রামে বসে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এক জীবন জীবিকার এক অনন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়। কমে আসবে আয় বৈষম্য, সৃষ্টি হবে সামাজিক আকর্ষণ, ফলে হ্রাস পাবে শহরমুখী প্রবণতা। মাননীয় সভাপতি, আমার দ্বিতীয় বিষয় হচ্ছে গ্রামীণ সবুজ অর্থনীতি। লক্ষ্য করুন বিজ্ঞ প্রতিপক্ষ, আমাদের গ্রাম হচ্ছে সবুজ, নির্মল, অনিন্দ্য সুন্দর একটি জায়গা, যেখানে সুইজারল্যান্ডের মতো দেশ স্মার্ট ভিলেজ রূপায়ণ করেছে এবং তারা ইকো ট্যুরিজমের মাধ্যমে নিজেদের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। ঠিক একইভাবে আমরা যদি স্মার্ট ভিলেজের অংশ হিসেবে সবুজ অর্থনীতির উপর গুরুত্ব আরোপ করি তবে টেকসই উন্নয়ন, সম্পদের টেকসই ব্যবহার এবং জলবায়ুর সহনশীলতা বজায় থাকবে। মাননীয় সভাপতি, এবার নজর ফেরাবো তৃতীয় গুরুত্বপূর্ণ দিকটিতে। ইতিমধ্যে উন্নয়ন ভাবনায় শহরকে গুরুত্ব দেয় গ্রাম ও শহরের মাঝে আমরা চরম বৈষম্য দেখতে পাই। গ্রামীণ অবকাঠামো চিত্রে দেখতে পাই কাঁচা আধা পাকা রাস্তা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের অভাব, যা গ্রামীণ জীবনযাত্রাকে আরো কঠিন করে তুলছে। স্মার্ট ভিলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এই সকল সমস্যার সমাধান করতে পারলেই মানুষের শহরমুখী প্রবণতা হ্রাস করা সম্ভব। এতে করে কি টেকসই উন্নয়ন যাত্রায় গ্রাম ও শহর উভয়ই লাভবান হবে না বিজ্ঞ প্রতিপক্ষ? প্রশ্ন রইল, আশা করি উত্তর দিয়ে যাবেন। শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামোতেও আমরা তুমুল বৈষম্য দেখতে পাই। যেখানে মানসম্মত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং সবই শহর কেন্দ্রিক, সেখানে কিনা গ্রামে শুধুমাত্র শিক্ষক সংকট, এমনকি ল্যাব, আইসিটি সুবিধার ঘাটতি, তথাপি উচ্চ মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একান্ত অভাব। এক্ষেত্রে স্মার্ট ভিলেজ রূপান্তর করলে সমগ্র দেশে একই মানের শিক্ষাদান সম্ভবপর হবে বিজ্ঞ প্রতিপক্ষ। সম্মানিত সভাপতি, শহরে কি নেই? বিশেষায়িত হাসপাতাল, আধুনিক সুবিধা সম্পন্ন ডায়াগনস্টিক সেন্টার, উন্নত ডাক্তার সবই শহর কেন্দ্রিক। সেখানে কিনা গ্রামে সাধারণ কিছু উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, যেখানে ডাক্তার ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব। মাননীয় সভাপতি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি 10,000 মানুষের জন্য 10 জন ডাক্তার থাকা প্রয়োজন, কিন্তু গ্রামে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডাক্তার থাকছেন মাত্র 2 থেকে 3 জন। কেননা গ্রামাঞ্চলে ডাক্তারদের জন্য নিরাপদ আবাসন ও উন্নত জীবনযাত্রার সুযোগ না থাকায় তারা গ্রামে থাকতে আগ্রহী নন। এক্ষেত্রে স্মার্ট ভিলেজই এর একমাত্র সমাধান। মাননীয় সভাপতি, স্মার্ট ভিলেজ পরিবেশ রক্ষা করে, শহরের চাপ কমায়, স্থানীয় অর্থনীতি শক্তিশালী করে তোলে এবং সামাজিক ভারসাম্য বজায় রাখে। এরপরেও কি স্মার্ট ভিলেজ স্মার্ট সিটির তুলনায় অধিক টেকসই নয় বিজ্ঞ প্রতিপক্ষ? প্রশ্ন রইল, আশা করি উত্তর দিয়ে যাবেন। পক্ষান্তরে বিজ্ঞ প্রতিপক্ষ, এখন আমি স্মার্ট সিটির ধারণার চিত্র তুলে ধরতে চাই। এতদিন কিন্তু রাষ্ট্রের মনোযোগের কেন্দ্রবিন্দু স্মার্ট সিটিতেই সীমাবদ্ধ ছিল, তা তাৎপর্যপূর্ণভাবে ফলপ্রসূ হয়নি। স্মার্ট সিটির গোলকধাঁধায় ফাঁদে আটকে গিয়ে গ্রামীণ প্রচুর নিম্ন আয়ের মানুষের গণস্থানান্তর ঘটেছে, ফলে শহরে অধিক মানুষের চাপের কারণে মানুষের জীবনযাত্রার চূড়ান্ত অবনতি ঘটে।
এমনকি অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়নের পরিণাম হিসেবে দেখতে পাচ্ছি কালো ধোঁয়া ও কলকারখানার বজ্র অব্যবস্থাপনা, যা শহরে পরিবেশের জন্য আরো বিপর্যস্ত করে তুলছে। আপনারা বলতে পারেন স্মার্ট সিটির অধীনে আপনারা এই সমস্যাগুলো নিয়ন্ত্রণে আনবেন, কিন্তু স্মার্ট ভিলেজ বাস্তবায়ন ছাড়া তা কখনোই সম্ভব নয়। পরিশেষে বলতে চাই, যত বড় হোক ইন্দ্রধনুষে সুদূর আকাশে আঁকা, আমি ভালোবাসি মোর ধরনের প্রজাপতিটি পাখা। মানে সবতে আমাদের কাছে ইন্দ্রধনু হলো স্মার্ট সিটি আর প্রজাপতি হলো স্মার্ট ভিলেজ। তাই আসুন এই প্রজাপতির ডানায় ভর করে স্মার্ট ভিলেজের হাত ধরে উন্নয়নের সুদূর আকাশে উড়ে যায় এবং মেনে নেই উন্নয়ন ভাবনায় স্মার্ট ভিলেজ স্মার্ট সিটির তুলনায় অধিক টেকসই। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা নিলয় পাল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা, তাকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় প্রতিপক্ষ দল, স্মার্ট ভিলেজ কখনোই স্মার্ট সিটির থেকে অধিক টেকসই হতে পারে না। আপনাদের উত্তর দিয়ে গেলাম। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে উন্নয়নের ভাবনায় স্মার্ট সিটির চেয়ে স্মার্ট গ্রাম অধিক টেকসই। বিপক্ষে অবস্থান করছি। যে ক্ষেত্রটি বিশ্লেষণ করতে চাচ্ছি তা হলো কর্মসংস্থান সৃষ্টি ও মাথাপিছু আয় বৃদ্ধি। ক্ষেত্র বিশ্লেষণ দিয়ে বক্তব্য শুরু করতে চাচ্ছিলাম, কিন্তু প্রতিপক্ষের কিছু কথা আমার কর্ণকুহর ভেদ করে গেল। আজ প্রতিপক্ষ দল বলছে আমরা নাকি স্মার্ট গ্রাম নিশ্চিত করা ছাড়াই আমরা স্মার্ট সিটিকে নিশ্চিত করতে চাচ্ছি। না বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা তা করতে চাচ্ছি না। আপনাদের সবার শুরুতে দেখতে হবে যে কোনো সমস্যা সমাধানের পূর্বে সেই সমস্যার মূল কোথায়। সব সমস্যার মূল যখন শহরে অন্তর্নিহিত, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনাদের শহর ব্যবস্থাগুলো স্থিতিশীল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ভাবতে পারবেন না যে কোন মডেলটি গ্রহণ করা অত্যন্ত বেশি টেকসই হবে, স্মার্ট গ্রাম নাকি স্মার্ট ভিলেজ। আজকে তিনটি দিক থেকে আমি আমার ক্ষেত্রটিকে বিশ্লেষণ করব। প্রথমত, নতুন কর্মসংস্থান সৃষ্টি। স্মার্ট ভিলেজ উৎপাদন বাড়ায়, কিন্তু স্মার্ট সিটির সিদ্ধান্ত উদ্ভাবন ও উচ্চ মূল্যের চাকরি তৈরি করে। এই পার্থক্যটাই কর্মসংস্থানের পুরো চক্রটাকে বদলে দিচ্ছে। আপনি যখন শহরকে স্মার্ট করবেন তখন শহরে তৈরি হবে অনেক চাকরির খাত, কিন্তু স্মার্ট গ্রামে পেশাকে কেন্দ্র করে আয় বাড়লেও নতুন কোনো খাত তৈরি হবে না। ফলে আপনি শুধুমাত্র স্মার্ট শহরের মাধ্যমে বর্তমান সময়ে বেকারত্বের যে উচ্চ ঝুঁকিতে দেশ আছে তা থেকে পরিত্রাণ পেতে পারবেন। তবে আপনি যদি স্মার্ট গ্রামকে কেন্দ্র করে কর্মসংস্থানের কথা ভাবেন তাহলে ভুল ভাবছেন। লক্ষ্য করুন, প্রতিদিনের ইত্তেফাক বলছে প্রতি বছরই 6 লাখ মানুষ যুক্ত হচ্ছে ঢাকা শহরে, কিন্তু তারা আর গ্রামে ফেরত যাচ্ছে না। অর্থাৎ ইতিমধ্যেই যারা শহরে চলে গিয়েছে আপনি তাদেরকে কোনোভাবেই গ্রামে ফেরত আনতে পারবেন না। যদিও গ্রামে ফেরত আনা সম্ভব হয়, তবুও গ্রামে একটি কর্মক্ষেত্র তৈরি হলে সেখানে সর্বোচ্চ 50 থেকে 100 জনের কর্মসংস্থান নিশ্চিত করতে পারবেন, কারণ গ্রাম আর শহরের অর্থনীতির পরিধি কখনোই এক নয় বিজ্ঞ প্রতিপক্ষ। আপনি শহরে স্টার্ট আপ ব্যবসা চালুর মাধ্যমে বহু তরুণ যুবককে বেকারত্বের করাল গাছ থেকে মুক্ত করতে পারবেন। দ্বিতীয়ত, বিনিয়োগ। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন উন্নয়ন কোনো তাৎক্ষণিক প্রযুক্তিগত সমাধান নয়, এটি মানুষের সক্ষমতা বৃদ্ধির দীর্ঘ ও শ্রমসাধ্য প্রক্রিয়া। যখন আপনি একটি দৃঢ় ও ব্যয়বহুল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন তখন আপনাকে অবশ্যই ভাবতে হবে আপনি কিভাবে সেই উন্নয়নের কাজ পরিচালনা করবেন। তখন আপনাকে অবশ্যই এই বিষয়টা বিবেচনায় আনতে হবে। এই উন্নয়ন প্রক্রিয়ার কাজ তাত্ত্বিকভাবে গ্রামকে কেন্দ্র করে হয়েও শহরকে কেন্দ্র করেও হতে পারে, তবে বর্তমান সময়ের দাবি কোনটি বেশি টেকসই। ঠিক একই কারণে আপনাকে ভাবতে হবে কোনটাকে স্মার্টকরণ করা অধিক জরুরি, যেখানে আপনার জীবনমান উন্নয়নের সকল সামগ্রী উপস্থিত, নাকি চিরায়ত গ্রামীণ জীবন যেখানে একে স্মার্টকরণ করার লক্ষ্যে আপনাকে প্রথমে সকল সরঞ্জামকে একীভূত করতে হবে, তারপর তো স্মার্টকরণ। কালের পরিক্রমা যেখানে আপনাকে বিস্তর সুযোগ করে দিয়েছে সেখানে আপনি কেন অধিক ব্যয়ে স্মার্ট শহর নির্মাণ করবেন, স্মার্ট ভিলেজে অধিক ঝোঁক দেবেন। এর মধ্যে দিয়ে আপনি প্রথমে একটি ভারসাম্যহীন অবস্থা তৈরি করছেন, অর্থাৎ গ্রাম বাস্তবায়নের সকল উপাদান উৎপাদন কিংবা আপনার আমদানিতে আপনি প্রথমে শহরের উপর নির্ভরশীল হচ্ছেন, তারপর আপনি সকল উপাদানকে বিপণন করে দেওয়ার পর আপনি অধিক ব্যয়ে গ্রামকে স্মার্ট করছেন। আজকে আপনি যদি শহরের নগর ব্যবস্থাকে স্মার্ট করেন, শহরের যোগাযোগ ব্যবস্থাকে সমৃদ্ধ করেন, তাহলে যা আপনি অত্যন্ত বেশি ব্যয় করে অধিক সময় নিয়ে বাস্তবায়ন করতে চাচ্ছেন তা আপনি অল্প ব্যয়ে স্বল্প সময়ে বাস্তবায়ন করতে পারবেন। প্রতিপক্ষকে বলতে শোনা গেল আমাদের অর্থনীতি নাকি কৃষি নির্ভর, আর আমাদের এই কৃষিজ ফলনের সিংহভাগ যোগানে নিশ্চিত করে আমাদের গ্রামগুলো। এখন আপনি যদি গ্রামকে স্মার্টও বানান, এর জন্য আমাদের এই কৃষি প্রধান দেশে হয়তো 5 থেকে 6% উৎপাদন বাড়বে, কিন্তু এই কৃষিপণ্য নিয়ে শহরে এসে আপনি যদি জ্যামেই কেটে যায় 6 থেকে 7 ঘন্টা, বাজারে গিয়েই দেখলেন সব পণ্য গরমে দুষ্ট ছোঁয়ায় নষ্ট হয়ে গেছে, এই অতিরিক্ত 5
থেকে 600 টন উৎপাদন করেই বা আপনাদের কি হবে? বিজ্ঞ প্রতিপক্ষ প্রথম আলোর প্রতিবেদন বলছে প্রতিদিন গ্রাম থেকে কেবল ঢাকায় কারওয়ান বাজারেই আসে 600 টন কৃষিজ পণ্য, যার প্রায় 35% নষ্ট হয়ে যায়। কৃষক তার পণ্যের যোগ্য মূল্য পায় না। এই প্রেক্ষাপটে আজ আমার প্রতিপক্ষ ঠিক কোন উপায় অবলম্বন করে স্মার্ট সিটি নিশ্চিত না করে, অর্থাৎ উৎপাদন ব্যবস্থার উন্নতিকরণ কিংবা যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধি ব্যতীত গ্রামগুলিকে স্মার্ট করবেন, আশা করি আপনারা তা দেখিয়ে দিয়ে যাবেন। তৃতীয়ত, মাথাপিছু আয় বৃদ্ধি। মাননীয় সভাপতি, সব ঝড়ে বক মরে না। দ্বিতীয় বক্তা বলে গেলেন শহরকে কেন্দ্র করে উন্নয়ন করলে কি অধিকাংশ মাথাপিছু আয় শহরে কেন্দ্রীভূত হচ্ছে না? না মাননীয় সভাপতি, যখন কৃষক তার উৎপাদিত পণ্য জেলে তার ধরা মাছ নিয়ে সঠিক সময়ে শহুরে বাজারে চালান করতে পারবে, এর ফলে কৃষক জেলে সবাই সবার উপযুক্ত পারিশ্রমিক পাবে। বরং শহর ব্যবস্থা স্মার্টকরণ না করে গ্রামীণ জীবনকে স্মার্টকরণ করলে বর্তমান দেশের অর্থনীতির এই করুণ অবস্থায় আমাদের অর্থনীতি তার ভারসাম্য হারাবে। কারণ গ্রামের দৈনিক ফলনগুলো ভোগ করার মতো পর্যাপ্ত ভোক্তা আমাদের গ্রামগুলোতে নেই, যা মূলত এই দিকটিকেই নির্দেশ করে উন্নয়নের ভাবনায় স্মার্ট গ্রাম হতে স্মার্ট শহর বিনির্মাণ অধিক টেকসই। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ বর্তমান সময়ে সমস্যার সমাধান না করে কিভাবে ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি ধরছেন তা আমার বোধগম্য হচ্ছে না। আশা করি প্রতিপক্ষ আমাদেরকে তা স্পষ্ট করে দিয়ে যাবেন। পরিশেষে বলতে চাই, উন্নয়নের ভাবনায় স্মার্ট গ্রাম নয় বরং স্মার্ট শহরই অধিক টেকসই। ধন্যবাদ। এই পর্যায়ে আমি পক্ষ দলের তৃতীয় বক্তা ও দলনেতা ক্যাডেট মুহতাসিম, পাবনা ক্যাডেট কলেজ, তাকে তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। একজন ডুবন্ত মানুষের কাছে সাঁতারের তত্ত্ব বলে কি লাভ বিজ্ঞ প্রতিপক্ষ? তার দরকার দড়ি। আর আমরা বলছি সেই প্রাণ রক্ষাকারী দড়ি স্মার্ট ভিলেজের কথা, যা টেকসই উন্নয়নের মধ্য দিয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিতার্কিক বন্ধুরা এবং উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। মাননীয় সভাপতি, ইতোমধ্যে আমার দলের প্রথম বক্তা স্মার্ট ভিলেজের আবশ্যকতা এবং দ্বিতীয় বক্তা তুলনামূলক চিত্রায়নের মাধ্যমে কিভাবে স্মার্ট ভিলেজ স্মার্ট সিটির তুলনায় অধিক টেকসই তা সুদৃঢ়ভাবে প্রমাণ করে গেছেন, যা আমার দলের শক্ত অবস্থান স্পষ্ট করেছে। দলের তৃতীয় বক্তা ও দলনেতা হিসেবে আমি স্মার্ট ভিলেজের রূপরেখা ও কাঠামো উপস্থাপন করব। রূপরেখা প্রণয়নের সুবিধার্থে আমি তাৎপর্যপূর্ণ এবং কার্যকরী সমাধান সূচক কয়েকটি স্তম্ভ দাঁড় করাতে চাই। 1, স্মার্ট গ্রামীণ অবকাঠামো নির্মাণ। 2, স্মার্ট গ্রামীণ কৃষি। 3, স্মার্ট গ্রামীণ অর্থনীতি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্মার্ট নাগরিক পরিষেবা। মাননীয় সভাপতি, আমাদের প্রথম স্তম্ভ স্মার্ট গ্রামীণ অবকাঠামো নির্মাণ। সর্বপ্রথমেই যেটি জরুরি প্রয়োজন, যোগাযোগ ব্যবস্থার প্রথম ও প্রধান অনুষঙ্গ সড়ক অবকাঠামোর আমূল সংস্কার। আমরা প্রস্তাব করছি নৈমিত্তিক সমস্যা সমাধানে পানি নিষ্কাশন সহ উঁচু টেকসই সড়ক নির্মাণ, দুর্যোগ সহনশীল নকশা অনুযায়ী সেতু ও কালভার্ট নির্মাণ, যার মাধ্যমে টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। পাশাপাশি অবশ্যই গড়ে তুলতে হবে স্মার্ট পণ্য পরিবহন ব্যবস্থা, যার মাধ্যমে কৃষক সহজেই তার পণ্য পরিবহন করতে পারবে এবং তার ন্যায্য দাম নিশ্চিত হবে, যা তিনি কখনোই পাননি। ফলে কমে আসবে দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। উন্নত সড়ক ব্যবস্থার এই অনন্য সুবিধা সৃষ্টি করবে সহজলভ্য কর্মসংস্থান এবং তৈরি করবে বিপুল উদ্যোক্তা শ্রেণী, যা বয়ে আনবে সামগ্রিক সমৃদ্ধি। মাননীয় সভাপতি, এবার দৃষ্টি দেব আমাদের দ্বিতীয় স্তম্ভ স্মার্ট গ্রামীণ কৃষির দিকে। আমরা চালু করতে চাই অনলাইন ও তথ্যভিত্তিক কৃষি সেবা। আপনি জানেন মাননীয় সভাপতি, দুর্যোগের কারণে তাদের মহামূল্যবান ফসল নষ্ট হয়, তাই কৃষকরা মোবাইলে সহজেই হাতের নাগালে পাবেন আবহাওয়ার পূর্বাভাস, দুর্যোগ সতর্কতা সহ যাবতীয় তথ্য ও উপাত্ত। কৃষক যেন এক ক্লিকেই পেয়ে যান ফসল সংক্রান্ত সকল সমস্যার কার্যকরী সমাধান, যা তার উৎপাদন প্রক্রিয়াকে করবে সহজীকরণ এবং মসৃণ, যার ফলে উৎপাদনশীলতা বাড়বে বহুগুণে। উপস্থিত সুধী, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপান্তর যেটি কৃষকদের জন্য দরকার, স্মার্ট বাজার ব্যবস্থাপনা ও আর্থিক সংযোগ। অনলাইন সুবিধার মাধ্যমে কৃষক যেন উৎপাদিত ফসল সহজ উপায়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে, তার জন্য জরুরি অনলাইন মার্কেটিং পরিষেবা। কৃষক নিজেই খুঁজে নেবেন তার বাজার। আমরা কৃষকদের আইসিটি ও কৃষি প্রযুক্তি ব্যবহার উপযোগী করে তুলতে ইউনিয়ন পর্যায়ে স্মার্ট কৃষি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব করছি, যার মাধ্যমে বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে ফলন ও আয় এবং স্বাভাবিকভাবে ঘুরে দাঁড়াবে কৃষি অর্থনীতি। মাননীয় সভাপতি, তৃতীয়ত যে গুরুত্বপূর্ণ স্তম্ভটি তুলে ধরতে চাই তা স্মার্ট গ্রামীণ অর্থনীতি। আমি ইতোমধ্যেই আলোচনা করেছি স্মার্ট গ্রামীণ কৃষির বিষয়ে। এ পর্যায়ে আলোচনা করব গ্রামীণ অর্থনীতির অপরিহার্য অংশ গ্রামীণ শিল্প ও উদ্যোক্তার ব্যাপারে। আমরা স্মার্ট ভিলেজের উপাঙ্গ গ্রামীণ কুটির শিল্প, হস্তশিল্প, স্থানীয় ব্র্যান্ডিং ও প্যাকেজিং সেবাকে এগিয়ে নিয়ে যেতে চাই, যার ফলস্বরূপ যেমন নারী ও যুব উদ্যোক্তা তৈরি হবে, তেমনই নিশ্চিত হবে নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ ক্ষমতায়ন। উপস্থিত শুধু ই কমার্সে গ্রামীণ পণ্য বিক্রি এবং লেনদেনের জন্য মোবাইল ব্যাংকিংকে তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছিয়ে দিতে হবে, যার ফলে ব্যবসায়িক ও আর্থিক উন্নয়নে এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত হবে। এছাড়াও নবায়নযোগ্য জ্বালানি, সৌর বিদ্যুৎ ও বায়োগ্যাস ব্যবহারে জ্বালানি সাশ্রয়ী প্রক্রিয়ায় শক্তিশালী ব্যবস্থাপনা তৈরি করতে হবে, যা নিশ্চিত করবে শতভাগ টেকসই উন্নয়ন। মাননীয় সভাপতি, আমাদের চতুর্থ ও সর্বশেষ স্তম্ভ গ্রামীণ নাগরিক সেবা।
প্রথমেই যে বিষয়টি সামনে আসে তা স্বাস্থ্যসেবার মতো মৌলিক বিষয়। আমরা প্রস্তাব করছি টেলিমেডিসিন বা ভিডিও কনসালটেশনের মাধ্যমে স্মার্ট স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। পাশাপাশি অতি গুরুত্বপূর্ণ শিক্ষা সেবার অংশ হিসাবে লার্নিং দক্ষ নিয়োগ, শিক্ষক নিয়োগের মাধ্যমে নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠা করব, যা একটি স্মার্ট শিক্ষা ব্যবস্থায় রূপান্তরিত হবে। উপস্থিত শুধু আমরা প্রশাসনিক ও সরকারি সেবাসমূহকে স্মার্ট ব্যবস্থাপনার আওতায় আনতে চাই, যা ইতোমধ্যেই শুরু হয়েছে। ইউনিয়ন স্মার্ট সেন্টার মাধ্যমে স্মার্ট পুলিশিং, বিচার ব্যবস্থা, সেটেলমেন্ট বাস্তবায়নের প্রস্তাব করছি, যা নিশ্চিত করবে বহুল কাঙ্ক্ষিত স্বচ্ছতা ও সুশাসন। বিজ্ঞ প্রতিপক্ষ আপনাদের একটি চমকপ্রদ তথ্য দেই। দারিদ্র্য বিমোচন থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন রোধ, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 17টির মধ্যে 13টির সাথে সরাসরিভাবে যুক্ত স্মার্ট ভিলেজ। উপস্থিত সুধী অভিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার বলা সমাধানগুলোর কোনোটি রূপকথার কোনো গল্প নয়। এর প্রতিটি উপাদানের পেছনে রয়েছে দৃঢ় ভিত্তি এবং বাস্তব প্রমাণ। উদাহরণ দিচ্ছি, আমাদের পার্শ্ববর্তী দেশে তামিলনাড়ুর ওদানথুরাই, পুনসারি কিংবা ভূমি, দূরেই বাজাচ্ছি কেন, আমাদের নিজের দেশে ঝিনাইদহে হিজলি গ্রাম, যা স্মার্ট ভিলেজের একটি জলজান্ত উৎকৃষ্ট উদাহরণ। মানে সভাপতি, স্মার্ট ভিলেজ আর নয় কোনো কাল্পনিক শব্দ। আমাদের প্রস্তাবিত রূপরেখা ও কাঠামো বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট ভিলেজ হয়ে উঠবে স্মার্ট বাংলাদেশের এক অনন্য সজীব উপকরণ। আমার দলের বক্তব্যের মাধ্যমে এটি সুস্পষ্টতই প্রমাণিত হয়েছে যে টেকসই উন্নয়নে স্মার্ট ভিলেজ প্রধান নিয়ামক ও অনুঘটক। স্মার্ট ভিলেজ বাস্তবায়িত হলে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ভাষায় আমরা বলতে চাই, আমরা দারিদ্র্যকে জাদুঘরে পাঠাতে সক্ষম হব। তাই আসুন আমরা সকলে স্মার্ট ভিলেজ নামক আলোকের অভিসারী হয়ে উঠি এবং আশা করব আপনারা সকলে এতে আমাদের সারথি হয়ে উঠবেন। ধন্যবাদ। আমি এই পর্যায়ে বিপক্ষ দলের তৃতীয় বক্তা এবং দলনেতা সমৃদ্ধ হর, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা, তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য ডায়াসে আহ্বান করছি। আমি আজ সমস্ত দুপুর কাটালাম শুধু একটি মাত্র পাখির ডাক শুনে। আমার টেবিলে জমে আছে কাজ, ফাইলের পর ফাইল। আমি শুধু বসে আছি জানালায়, ভাবছি সেই পাখিটার কথা যে আজ আমার বাগানে আসেনি। মাইনর সভাপতি আমার প্রতিপক্ষ দলে বক্তব্য হলো কবি সুনীল গঙ্গোপাধ্যায় সে অজানা দূরতর রাজ্যের কল্পনার পাখির মতো। তার সামনে পড়ে রয়েছে স্মার্ট শহরের সকল ফাইল, তিনি সেই ফাইলে কোনো সমাধান না করে হারিয়ে যাচ্ছেন কল্পনা স্বপ্নরাজ্যে। মাইনর সভাপতি আমি তাদের বক্তব্যে কখনোই শুনতে পেলাম না স্মার্ট সিটি তৈরি হলে আমরা কি সমাধান পেতে পারি। তারা কেবল বলে গেছে স্মার্ট ভিলেজ হলে কি হতে পারে, অর্থাৎ তাদের বক্তব্য ছিল সম্পূর্ণ একমুখী এবং আত্মকেন্দ্রিক। ধন্যবাদ মাননীয় সভাপতি। বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে উন্নয়নের ভাবনায় স্মার্ট সিটির তুলনায় স্মার্ট ভিলেজ অধিক টেকসই। বিষয়টির বিপক্ষে আমার এবং আমার দলের অবস্থান। আমার দলের প্রথম বক্তা অতীতের ভিত্তি, বর্তমানের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতের দূরদর্শিতার আলোকে ব্যাখ্যা করে গিয়েছেন অর্থনৈতিক মানদণ্ডে কেন আমাদের বর্তমান প্রেক্ষাপটে স্মার্ট সিটি অধিক প্রয়োজন। আমাদের দ্বিতীয় বক্তা কর্মসংস্থান সৃষ্টি ও মাথাপিছু আয় বৃদ্ধি মানদণ্ডের বিশ্লেষণ করেছেন এবং আমি দলনেতা হিসেবে তাদের দলীয় বক্তব্যে সমন্বয় করার মাধ্যমে মানব উন্নয়ন সূচক ও টেকসই উন্নয়ন এই দুই দৃষ্টিকোণ থেকে দেখিয়ে যেতে চাই যে বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা স্মার্ট ভিলেজকে স্মার্ট সিটির তুলনায় নিয়ে যেতে পারি তাহলে কি কি সমস্যার সম্মুখীন আমাদের হতে পারে। প্রথমত মাননীয় সভাপতি একটি জিনিস খুব ভালো মতো বুঝতে হবে, আমরা বিতর্কটি করে নিরপেক্ষ ভূমিকা করতে পারছি না। আমরা বিতর্কটি করছি বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে। তারা যে কথাগুলো বলছেন সেই সবগুলো কথা তখনই বাস্তব হতো যদি আমার দেশে কোনো উন্নত কোনো ব্যবস্থা থাকতো না এবং আমাদের সব কিছু গোড়া থেকে বা শূন্য থেকে শুরু করার সুযোগ থাকতো, কিন্তু আমাদের সেই ব্যবস্থাটি নেই। আমাকে এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে শহরে বিদ্যমান সমস্যাগুলো রয়েছে। মাননীয় সভাপতি উন্নয়নের ভাবনা কোনো বিচ্ছিন্ন ধারণা নয়। উন্নয়নের ভাবনা আসে একটি নতুন উদ্ভাবনী চিন্তাশক্তি, আবিষ্কার এবং মানুষের সম্পর্ক বা পারস্পরিক যোগাযোগের ঘনত্ব বা নেটওয়ার্কের বৃদ্ধির উপরে। ক্রুগম্যান তার একটি তথ্য বলে গিয়েছেন যেখানে অর্থনৈতিক এবং জনঘনত্ব বেশি রয়েছে, আপনি যদি সেখানে অর্থ বিনিয়োগ করতে পারেন তাহলে খুব স্বাভাবিকভাবে আপনি সেখানে বেশি পরিমাণে কম উৎপাদে বেশি পরিমাণ উৎপাদ লাভ করতে পারেন। এখন মাননীয় সভাপতি পপুলেশনের হাউজিং সেন্সার 2022 অনুসারে শহরের প্রতি বর্গ কিলোমিটারে যেখানে 30,000 মানুষ বসবাস করে সেখানে সংখ্যাটি গ্রামে মাত্র 700 জন। শুধু কি তাই, শহরে প্রতিনিয়ত বেরিয়ে চলেছে খুন, হত্যা, বেকারত্ব। এখন আপনি দেখুন বর্তমানে শুধু বাংলাদেশ না পৃথিবীর প্রত্যেকটি দেশের রাষ্ট্র কাঠামো গড়ে উঠেছে শহরকে কেন্দ্র করে। এখন শহর কেন্দ্রে যে রাষ্ট্র কাঠামোগুলো গড়ে উঠেছে সেখানে আপনি শহরগুলোকে বাদ দিয়ে যদি আপনি স্মার্ট ভিলেজকে আগে উন্নত করতে চান তাহলে আপনি কি কি সমস্যার সম্মুখীন হতে পারবেন সে বস্তুটা আজকে আমাদের বিতর্কের মূল বিষয়। মাননীয় সভাপতি তারা আজকে বলে গিয়েছেন যে আমাদের গ্রামে কার্বন নিঃসরণের হার খুবই কম এবং শহরে খুবই বেশি। উদাহরণ দিতে চাই সুইডেন এবং ফিলিপাইনের কয়েকটি গ্রামে। সুইডেন এবং ফিলিপাইন
ফিলিপাইনে শহরগুলোতে অতিরিক্ত শিল্প উন্নত রয়েছে এবং সেখানে বিপুল পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হতে পারে না সভাপতি, কিন্তু তারা এমন একটি প্রযুক্তি ব্যবহার করেছে যেখানে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয় তার চেয়ে বেশি কার্বন শোষিত হয়ে থাকে। অর্থাৎ দিন শেষে আপনার অনেক সবুজ গ্রামের চাইতেও সেই শহরগুলো সবুজ হয়ে রয়েছে। অর্থাৎ আপনি যদি প্রযুক্তি ব্যবহার করতে পারেন তাহলে খুব সহজেই আপনি যে কোনো পরিবেশ দূষণকে রোধ করতে পারেন। আর পরিবেশ দূষণ এখানে প্রশ্নই আসে না। আমরা আগেই বলে গিয়েছি আমাদের কাছে স্মার্ট সিটি মানে যেখানে পরিবেশ দূষণ সর্বনিম্ন মাত্রায় হবে, অর্থাৎ আমাদের তাদের সমস্যাটা আমাদের স্মার্ট সিটি কাঠামোতে আগে থেকে সমাধান করে দেওয়া হয়েছে। মাননীয় সভাপতি, এখন আমার বক্তব্যে দেখাতে চাই কী করে স্মার্ট ভিলেজ তৈরি করার জন্য একটু অপরিহার্য পূর্বশর্ত হলো আপনার স্মার্ট সিটি। মাননীয় সভাপতি, নগরতাত্ত্বিক জেইন জ্যাকো স্পষ্টভাবে দেখিয়ে গিয়েছেন উন্নয়নের সূচনা হয় শহর থেকে, কারণ উন্নয়নের জন্য প্রয়োজন বৈচিত্র্য এবং মানুষের সন্নিবেশিত উপস্থিতি। একই রকম তথ্য আমরা দেখতে পাই অর্থনীতিবিদ পল রমারের ক্ষেত্রেও। তিনি বলে গিয়েছেন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকা শক্তি হলো নতুন ভাবনা, আর সেই নতুন ভাবনার জন্ম হয় শহরে, কারণ সেখানে মানুষের মধ্যে আন্তঃমিথস্ক্রিয়া অনেক বেশি হয়ে থাকে। এখন দেখুন, গ্রামাঞ্চল এই অর্থনৈতিক ও সামাজিক ঘনত্ব স্বাভাবিকভাবে অনেক কম হয়ে থাকবে। অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলে গিয়েছেন একটি অঞ্চলে যে পরিমাণ উন্নয়ন ধারণ ক্ষমতা সম্ভব তার বেশি যদি আপনি উন্নয়ন করতে চান তাহলে সেই জায়গাটি অবশ্যই উন্নয়ন পর্যবসিত হবে। একটা জিনিস আমি ব্যাখ্যা করছি, তার আজকে স্বাস্থ্যক্ষেত্রের কথা বলে গিয়েছেন। বাংলাদেশে মোট 87,000 গ্রাম রয়েছে। আপনি 87,000 গ্রামের প্রত্যেকটিতে যদি একটি করে উচ্চতর হাসপাতাল প্রতিষ্ঠা করতে থাকেন এবং তার পরিচালনার জন্য যদি ডাক্তার নিয়োগ করতে থাকেন মাননীয় সভাপতি, আপনি কি কল্পনা করে দেখতে পেরেছেন মাননীয় প্রতিপক্ষ দল যে এই ব্যবস্থাটি বাস্তবায়ন করার জন্য আমাদের মতো একটা দেশের জন্য কি পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে? না মাননীয় বিচারক মণ্ডলী, না আমার সভাপতি, তিনি এটি খেয়াল করে দেখেন নাই। আমরা বলছি যে আমরা প্রত্যেকটি শহরগুলোতে, জেলা শহরগুলোতে এটি করে স্মার্ট হাসপাতাল ব্যবস্থা গড়ে তুলব এবং এমন একটি কাঠামো গড়ে তুলব যে কাঠামোর মাধ্যমে গ্রাম থেকে শহরের যোগাযোগ খুবই উন্নত হবে এবং সে উন্নত যোগাযোগের মাধ্যমে গ্রাম থেকে মানুষজন খুব সহজে স্মার্ট শহরে এসে উন্নতি লাভ করতে পারবে। আজকের বিতর্কের বিষয় এটি নয় যে আমাদের স্মার্ট সিটি দরকার নাকি স্মার্ট সিটি খারাপ না স্মার্ট সিটি ভালো, বরং আমাদের বিতর্কের বিষয় মেনেই নিয়েছে অধিক টেকসই বলা হয়েছে। কেন? কারণ আমরা মেনে নিয়েছি যে দুইটাই টেকসই, কিন্তু দিন শেষে সবকিছু সমান টেকসই হতে পারবে না, একটি অধিক টেকসই হবে। এবং আজকে আমরা এটি প্রমাণ করে দিয়ে যাচ্ছি যে কারণে আমাদের স্মার্ট সিটি অবশ্যই অধিক টেকসই। এটি ব্যবস্থা রয়েছে অর্থনৈতিক ব্যবস্থাতে, সেটি হচ্ছে আদেশ নির্ধারক এবং নীতি নির্ধারক আর একটা সহায়ক নির্ধারক। আমাদের যখন সহায়ক নির্ধারক আদেশ নির্ধারকে এই আদেশগুলো পালন করার মাধ্যমে যখন তাকে যেমন সাহায্য করতে পারবে তেমনইভাবে নিজে উন্নত হতে পারবে। আমাদের এখানে সেই আদেশ নির্ধারক হচ্ছে স্মার্ট সিটি এবং সেই নীতি নির্ধারকের সাহায্য প্রার্থনাকারী হচ্ছে আমাদের স্মার্ট ভিলেজ। এখন দেখুন, আপনি একটি কাঁচামাল তো সরাসরি বিদেশে রপ্তানি করতে পারবেন না। গ্রামে যদি আপনি কোনো স্মার্ট জিনিস তৈরি করতে পারেন তাহলে সেটাকে আপনাকে অবশ্যই শহরে রূপান্তর করে তাকে বিদেশে রপ্তানির উপযোগী করে তুলতে হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আশা করি আজকে বক্তব্যকে বুঝে দিতে পেরেছি। আমাদের বিতর্কের প্রথম পর্ব শেষ পর্যায়ে, এখন আমরা দ্বিতীয় পর্যায়ে যাব। দ্বিতীয় পর্বে যুক্তি খণ্ডন পর্ব। এই পর্বে আমি প্রথম আহ্বান জানাচ্ছি পাবনার ক্যাডেট কলেজের দলনেতা ক্যাডেট মুহতাসিম। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে পুনরায় সুযোগ দানের জন্য। প্রথমে বলতে চাই টেকসই উন্নয়ন মানে কি। টেকসই উন্নয়নের অর্থ আজকের চাহিদা পূরণ নয়, বরং আগামী ভবিষ্যতেও যেন আমরা চাহিদা পূরণ করতে পারি তার ক্ষমতা। কিন্তু আপনারা যে কথা বলছেন যে স্মার্ট সিটি টেকসই উন্নয়ন গড়ে তুলবে, কিন্তু প্রথমতই প্রশ্ন যে থেকে যাচ্ছে সেটি হচ্ছে কিভাবে তা রূপান্তর করবেন। বিপক্ষ দলের প্রথম বক্তা বলেছেন শিক্ষা ও দক্ষতার মানের বিষয়ে, তা বিষয়ে বলতে চাই ডিজিটাল শিক্ষা, অনলাইন কোর্স এবং ভার্চুয়াল ক্লাসরুমের মাধ্যমে গ্রামের শিক্ষার্থীরাও বিশ্বমানের শিক্ষা পেতে পারে। স্মার্ট ভিলেজ মডেলে স্থানীয় প্রয়োজন অনুযায়ী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া সম্ভব। শহরে শিক্ষা ব্যয়বহুল এবং সবার নাগালের বাইরে, কিন্তু গ্রামে কমিউনিটি ভিত্তিক শিক্ষা বেশি অন্তর্ভুক্তিমূলক। এবং দ্বিতীয় বক্তাকে বলতে চাই, আপনি যখন বললেন যে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে স্মার্ট সিটি তৈরির মাধ্যমে, আপনাকে বলতে চাই স্মার্ট ভিলেজ মডেলে অ্যাগ্রো প্রসেসিং, ই কমার্স, রিমোট ওয়ার্ক, কারুশিল্প রপ্তানি এবং পর্যটনের মতো নতুন কর্মসংস্থানগুলো সৃষ্টি হচ্ছে। শহরে বেকারত্ব এবং চাকরির অনিশ্চয়তা বেশি, গ্রামের সব নিয়োজন এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ বেশি, যা দীর্ঘমেয়াদে টেকসই, অর্থাৎ আমরা ভবিষ্যৎ প্রজন্মের কথাও উল্লেখ করে যাচ্ছি। উদাহরণ হিসেবে আমরা বলতে চাই জাপানের ফুজিসাওয়া গ্রামের কথা। লক্ষ্য করুন, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় স্মার্ট সিটি নির্মাণ সম্ভব নয়। কেন? তার জন্য ইন্ডাস্ট্রিগুলোকে শহরের বাইরে নিতে হবে। কেননা স্মার্ট সিটি বলতে আমরা বোঝাচ্ছি উন্নত নাগরিক পরিষেবার নিশ্চিতকরণ। যেখানে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে সেখানে যে পরিমাণ মানুষ বসবাস করছে তাদেরকে আপনি সেখানে অ্যাকোমোডেট করতে পারবেন না। কেননা এছাড়াও সরকার কর্তৃক ট্যানারি শিল্প শহর বহির্ভুক্তকরণের চেষ্টা ব্যর্থ হয়েছে ইতোমধ্যেই। যেখানে স্মার্ট অর্থই হচ্ছে উন্নত নাগরিক পরিষেবা নিশ্চিতকরণ, সেখানে স্বাভাবিক নাগরিক সেবা দিতেই যেখানে হিমশিম খাচ্ছে শহরগুলি, সেখানে আপনারা এই বিপুল জনসংখ্যার চাপ সামলাবেন কিভাবে? না হলে নগরায়নের ফলে চাপ বাড়তেই থাকবে এবং এই চাপ বাড়ার কারণে তারা নাগরিক সেবা নিশ্চিত করতে পারবে না, যার ফলে উন্নয়ন টেকসই সম্ভব হবে না।
এবং তৃতীয় বক্তা আপনাকে বলতে চাই, পরিবেশ রক্ষা আপনাদের পরিকল্পনা, কিন্তু ঠিক কিভাবে টেকসই করে তুলেছেন তা বিষয়টি কিন্তু আপনি পরিষ্কার করে যাননি। এবং স্মার্ট সিটি কার্যকর হলে টেকসই উন্নয়ন সম্ভব হবে। কেন ব্যাখ্যা করছি? কেননা প্রথমতই আমাদেরকে বিকেন্দ্রীকরণ করতে হবে, কেননা শহরে যে পরিমাণ জনসংখ্যার চাপ রয়েছে, কেননা আমরা কথা বলছি বাংলাদেশের প্রেক্ষাপটে, যেখানে সিঙ্গাপুরে জনসংখ্যার ঘনত্ব মাত্র 8 থেকে 9,000, সেখানে বাংলাদেশের ঢাকা শহরের জনসংখ্যার ঘনত্ব 30 থেকে 60,000 পর্যন্ত রয়েছে। এই কারণে আমরা যখন বিকেন্দ্রীকরণ ঘটাতে পারবো, অর্থাৎ আমরা ভিলেজেই স্মার্ট ভিলেজের মাধ্যমে কর্মসংস্থান এবং উন্নত নাগরিক সেবাগুলো নিশ্চিত করতে পারবো, তখন সেখান থেকে মানুষজন গ্রামে ফিরে আসতে শুরু করবে এবং আমরা মানুষজনকে গ্রামে আটকাতে পারবো, যার মাধ্যমে যে স্মার্ট সিটি গড়ে তুলবে তা বাস্তবায়ন করা সম্ভব হবে। কেননা তার মাধ্যমে অতিরিক্ত যানজট এবং অপরিকল্পিত নগরায়ন এবং কালো ধোঁয়া যে ছেয়ে যাবে তা থেকে আমরা মুক্ত হতে পারবো। মাননীয় সভাপতি, পরিশেষে বলতে চাই, স্মার্ট সিটির প্রয়োজন আছে, কিন্তু বাংলাদেশের মতো কৃষিপ্রধান ও জনবহুল দেশে গ্রামকে অবহেলা করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই স্মার্ট ভিলেজই হবে স্মার্ট ভিলেজের বাংলাদেশের মূল ভিত্তি। বৈষম্য পুঁজিবাদ এককেন্দ্রীভূতকরণের শেকল থেকে মুক্ত হয়ে সমগ্র বাংলাদেশ উন্নয়নের জোয়ারে উদ্ভাসিত হবে। ধন্যবাদ। এই পর্যায়ে যুক্তি খণ্ডন করার জন্য বিপক্ষ দলের দলনেতা বক্তব্য রাখবেন সমৃদ্ধ হর, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা। সভাপতি, আপনি হয়তো ঘুমন্ত মানুষকে জাগাতে পারবেন, কিন্তু যে মানুষ জেগে থেকে ঘুমাচ্ছে তার আপনি জাগ্রত নিতে ভঙ্গ করতে পারবেন না। ধন্যবাদ প্রণাম সুযোগ করে দেওয়ার জন্য। শুরু করছি প্রতিপক্ষদের দলনেতা যুদ্ধক্ষণ পর্বে একটি কথা থেকে। তিনি বলে গিয়েছেন আমাদের টেকসই উন্নয়ন মানে এখনকার চাহিদা পূরণ নয়, বরং ভবিষ্যতের কথা মাথায় রেখে কাজ করা। এখন আমার বুকে ব্যথা হচ্ছে এবং ডাক্তারের এখানে যাওয়ার সময় পায়ে মোচড় খেলাম, এখন কি আমি ডাক্তারের কাছে আমার বুকের ব্যথা নিয়ে যাবো, নাকি আমার পায়ে মোচড় লেগে যায় সেটা নিয়ে যাবো? সেটা একটা জিনিস তারা বুঝতে পারেন নাই। তিনি আজকে বলে গিয়েছেন যে আপনি গ্রামে খুবই উন্নত মানের বিশ্ব পর্যায়ে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারবেন। এখন দেখুন জিনিসটি কেন অসম্ভব আপনি বলছেন। গ্রামে আপনার শিক্ষা ব্যবস্থাটি খুব ধারাবাহিকভাবে অগ্রসর করা সম্ভব নয়, কারণ দেখুন একটি শিক্ষা ব্যবস্থা তখনই ধারাবাহিক হবে যখন তাকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা ব্যবস্থা থাকবে। আপনি গ্রামে সর্বোচ্চ উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত নিতে পারবেন, কিন্তু যদি আপনি উচ্চ শিক্ষা স্তরটিকে আপনি গ্রামে নিয়ে আসতে চান, তাহলে আপনি কি বলবেন বাংলাদেশের প্রত্যেক গ্রামে একটু করে বিশ্ববিদ্যালয় তৈরি করে দিবেন যাতে সেখানে মানুষজন উচ্চতর শিক্ষা নিশ্চিত করতে পারে? এরকম কোনো বক্তব্য দিতে পারে নাই। মানে সবাই তাদের কাছে আমরা অনেক প্রশ্ন করে গিয়েছিলাম, তাদের কাছ থেকে আমরা একটি প্রশ্নেরও যুগসী উত্তর পাইনি, বরং আমরা যেসব প্রশ্ন করেছি সেগুলোর উত্তরও তারা হয়তো পাত্তাই দেন নাই। যেমন তিনি প্রশ্ন করে গিয়েছিলেন যে আমরা স্মার্ট সিটির মাধ্যমে কি করে কার্বন নিঃসরণের হারটি সমাধান করতে পারবো। আমরা বলে গিয়েছি আমাদের কাছে স্মার্ট সিটি হচ্ছে যেখানে পরিবেশ দূষণের হার সর্বনিম্ন পরিমাণে কম। দ্বিতীয়ত আজকে দলের প্রথম বক্তা ভেদে আসি, তাদের প্রথম বক্তা আজকে তথ্য বিকৃত করেছেন। তিনি তথ্য বিকৃত করে বলেছেন 80% মানুষ গ্রামে বসবাস করে, কিন্তু গ্রামে যেখানে বসবাস করে 48% মানুষ। তিনি আজকে বলে গিয়েছেন কৃষি জমিতে উৎপাদন বৃদ্ধির কথা। আমরা বলছি কৃষি জমিতে উৎপাদন বৃদ্ধি খুবই ভালো একটি জিনিস, কিন্তু রহস্যমান অর্থনীতি তথ্য অনুসারে আপনি যখন একই জমি বা সম্পদের উপর যত বেশি মূলধন বৃদ্ধি করতে থাকেন না কেন, আপনি কখনোই সেখান থেকে সর্বোচ্চ পরিমাণ নির্দিষ্ট সীমার পর আয় বৃদ্ধি করতে পারবেন না। সেখানে আমার শহর এগিয়ে আছে, আমার শহর কর্মবৈচিত্র্য সৃষ্টি করতে পারবে। আপনি যদি শহরে একটি বহুতল ভবন তৈরি করেন, আপনি বহুতল ভবনের নিচতলায় ক্ষুদ্র মাঝারি শিল্প ব্যবস্থা নিশ্চিত করতে পারবেন, আপনি শহরে মাঝারি তলে হোটেল ও ব্যবস্থা নিশ্চিত করতে পারবেন এবং উপরের তলে সরকারি এবং বেসরকারি করতে পারবেন। অর্থাৎ যেখানে আপনার গ্রামে উন্নতিটি হচ্ছে আনুভূমিকভাবে, আপনি সেখানে শহরে এসব প্রকল্প গ্রহণ করার মাধ্যমে খুব শহরেই উলম্বন উন্নয়নটি নিশ্চিত করতে পারবেন। তাদের দলে আজকে বলে গিয়েছেন তারা নাকি আজকে অর্থনীতিকে বিকেন্দ্রীকরণ করতে চলেছেন। প্রথমত বুঝতে হবে আমরা কোন বিশ্বে বিতর্ক করছি। আমরা বিতর্ক করছি পুঁজিবাদী বিশ্বে, আমরা সোভিয়েত ইউনিয়নের বিতর্ক করছি না। যেহেতু আপনি পুঁজিবাদী বিশ্বে বিতর্ক করছেনই, আপনি কি করে সম্পদের বিকেন্দ্রীকরণকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবেন এই রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোকে ভেদ করে, তার কোনো উত্তর আপনি দিয়ে যেতে পারেননি। তিনি আজকে বলে গিয়েছেন স্মার্ট শহর, তিনি আজকে হিজড়ে প্রকল্পের কথা বলে গিয়েছেন, ভারতে কিছু উদাহরণ দিয়ে গিয়েছেন। কিন্তু মাননীয় সভাপতি, ভারতে একটি SGE প্রকল্প গ্রহণ করা হয়েছিল যেখানে গ্রামকে শহরের মধ্যে আধুনিক করতে চেয়েছিল, কিন্তু দিন শেষে দেখা গেছে তারা গ্রামকে তো শহরের মধ্যে আধুনিক করতে পারেই নাই, বরং শহরের যে বৈশিষ্ট্যগুলো ছিল, শহরের যে সুবিধাগুলো ছিল সেগুলো পর্যন্ত ভেঙে পড়েছে। এর পরবর্তীতে তারা 8,000 কোটি রুপি খরচ করার মাধ্যমে একটি প্রকল্প গ্রহণ করেছিল যেখানে 100টি শহরকে তারা পশ্চিমা বিশ্বের আধুনিক শহরগুলোর মতো তৈরি করতে চেয়েছিল। তারা সেখানে বর্তমান পর্যন্ত 94% সাথে সফল হয়েছে এবং সেই 94% কার্যক্রম সফল হওয়ার পরে বাংলাদেশে, ভারতে বিভিন্ন গ্রামাঞ্চলে অর্থনৈতিক উন্নতি নিশ্চিত হতে পেরেছে। অর্থাৎ আমরা দেখাই দিলাম যে যদি আপনি অর্থনীতিকে স্মার্ট গ্রামকে তৈরি করতে চান, তাহলে আপনার স্মার্ট সিটি ছাড়া কোনো নাই, কারণ আপনি কোনো নির্দিষ্ট কেন্দ্রকে ছাড়া বিক্ষিপ্তভাবে উন্নয়ন সৃষ্টি করতে পারবেন না, উন্নয়নকে চালিয়ে যেতে পারবেন না। এবং আমাদের ক্ষেত্রে আজকে সেই উন্নয়নটি হচ্ছে স্মার্ট সিটিকে কেন্দ্র করে। এই বলে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমরা এতক্ষণ দুটো দলের বিতর্ক শুনলাম। আমাদের বিতার্কিক যারা এখানে আছেন তারা অত্যন্ত মেধাবী এবং আমি দেখেছি তাদের বুদ্ধিমাত্রা অনেক উঁচু লেভেলের। তাদের তীক্ষ্ণ বুদ্ধি এবং বিবেচনা প্রসূত যে বক্তব্য, এই বক্তব্য দিয়ে তারা বিপক্ষ দলকে পরাভূত করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করেছেন। আমি আসলে অভিভূত। আমাদের আজকে যে বিষয়, এখানে উন্নয়নের ভাবনায় স্মার্ট সিটির তুলনায় স্মার্ট ভিলেজ অধিক টেকসই,
এখানে আমি 4টা বিষয় দেখি: উন্নয়ন ভাবনা, স্মার্ট সিটি, স্মার্ট ভিলেজ এবং অধিক টেকসই। একটা দেশের উন্নয়নের জন্য পলিসি মেকার যারা থাকেন, যারা রাজনীতিবিদ থাকেন, তারা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন এবং তা বাস্তবায়নের জন্য চেষ্টা করেন। সারা পৃথিবীতে আমরা দেখেছি যে উন্নয়ন করে আমরা মূলত স্মার্ট সিটি গঠন করেছি। সারা পৃথিবীতেই স্মার্ট সিটি। এখন পরিবেশের কারণে হোক, যুগের চাহিদার কারণে হোক, মানুষ পরিবর্তনশীল এবং উন্নয়ন যেটা হয় পৃথিবীতে, শুধু বাংলাদেশেই নয়, এটা বহমান, চলমান থাকে এবং সবসময় পরিবর্তনশীল। আমরা স্মার্ট সিটি করে আমরা জনগণকে বা জনগণের কাছাকাছি আমরা উন্নয়নকে অনেক হাতের কাছে সহজলভ্য করেছি, দাঁড়গোড়ায় পৌঁছে দিয়েছি। কিন্তু পাশাপাশি আবার অনেক রকম নেতিবাচক বিষয় আমাদের সমাজে সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই হয়তো যারা আধুনিক রাষ্ট্র গঠন করেন বা নগরবিদ যারা আছেন, তারা হয়তো ভাবছেন যে এর বিকল্প কী হতে পারে। আমাদের দেশ বাংলাদেশ গ্রামীণ অর্থনীতি বেস। আমার মনে হয় আমাদের ঢাকা শহরে যেভাবে স্মার্ট সিটি গঠন করা হয়েছে, অপরিকল্পিত। এখানে যানজট থাকে, এখানে শিক্ষা স্বাস্থ্যের অপলব্ধতা রয়েছে, কমতি রয়েছে। গ্রামের লোকজন এখানে মাইগ্রেশন করে, ফলে এখানে বিপুল যানজটের সৃষ্টি হয়। আমরা যদি আমাদের গ্রামীণ অর্থনীতিকে স্মার্ট ভিলেজে রূপান্তরিত করতে পারি, তাহলে মূলত আমাদের যে মাইগ্রেশন, এটা মনে হয় কমবে। আর একটা বিষয় হলো, যেখানে স্মার্ট সিটি হয় সেখানে কার্বন নিঃসরণের একটা বিষয় থাকে। আপনারা জানেন গত 2025 সালে সারা পৃথিবীতে প্রায় 38 বিলিয়ন মেট্রিক টন কার্বন নিঃসরিত হয়েছে। এর মধ্যে USA, চায়না, ইন্ডিয়া এইসব দেশ থেকে বেশি হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন তারা চেষ্টা করতেছে কার্বন ডিপ্লিশন বা রিডাকশন কীভাবে কমানো যায়। যদি স্মার্ট সিটির পাশাপাশি যদি আমরা স্মার্ট ভিলেজ গঠন করতে পারি, তা আমার মনে হয় এই বিপদ থেকে আমরা বাঁচতে পারি। আমরা যদি ইউরোপের দিকে তাকাই, পর্তুগাল, সুইডেন, ইটালি এসব দেশ স্মার্ট সিটি থেকে তারা স্মার্ট ভিলেজের দিকে তারা তাদের গতি পরিবর্তন করছেন। আমি পর্তুগালে একটা শহরের কথা বলি, ভিলা বোয়া দো বিস্পো। এটা 15 শতকের প্রথম দিকে শহর স্থাপিত হয়, সেটা এখনও আছে। সেখানে তারা স্মার্ট ভিলেজ তৈরি করেছে। আমাদের একজন বক্তা এখানে বলেছেন বাংলাদেশের ঝিনাইদহে এবং লক্ষ্মীপুরে একটা উপজেলায় স্মার্ট ভিলেজ গঠন করার প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতে হয়তো আমাদের দেশে এগুলো আরও বেগবান হবে। তবে একটা বিষয় আছে যে পুরনোকে বাদ দিয়ে নতুন নেই, পুরনোকে আঁকড়ে থেকেই ধরে রেখে আমাদের নতুনকে গ্রহণ করতে হবে। আমরা স্মার্ট সিটির যে পরিকল্পনা বা উন্নয়ন, এটাকে আমরা বাদ দিতে পারবো না। তো ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ নগরায়ন এবং কার্বনের যে ভয়াবহতা, এ থেকে রক্ষা করার জন্য আমরা হয়তো স্মার্ট ভিলেজ গঠনের দিকে আমরা সামনে এগোতে পারি, যার ফলে গ্রাম এবং শহরের উন্নয়নের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হবে। আমাদের গ্রামে যারা লোকজন থাকবে, তারা যদি শহরে সুযোগ সুবিধাগুলো গ্রামে বসে পান, তাইলে ভবিষ্যতে দেখা যাবে যে মাইগ্রেশন গ্রাম থেকে শহরে এটা হয়তো কমে যাবে। আমার হাতে ফলাফল চলে আসছে। তো দুটো দল ছিল, একটা দলকে তো বিজয়ী ঘোষণা করতেই হবে। আজকের বিতর্কে বিজয়ী দল পক্ষ দল পাবনা ক্যাডেট কলেজ। বিজয়ী দলকে অভিনন্দন এবং পাশাপাশি যারা বিজিত দল তাদেরকে অভিনন্দন। ভবিষ্যতে তারা আরও ভালো করবেন এই আশা ব্যক্ত করছি। আজকের শ্রেষ্ঠ বিতার্কিক সমৃদ্ধ হোর দলনেতা বিপক্ষ দল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তাকেও অভিনন্দন। আমাদের বিতর্কে মোট 3টি ব্যালট থাকে। বিজয়ী দলের ব্যালট সংখ্যা 3, তাদেরকে আবারও অভিনন্দন। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ।